আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আ 19 এর বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা জানবো। তো ভাইয়া আ বাস্তব সংখ্যা এই অধ্যায়টা মূলত সবার জন্য গুরুত্বপূর্ণ। আ ছোট যারা 6, 7, 8, 9 বা যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এই অধ্যায়টা অনেকটা গুরুত্বপূর্ণ। তো এখান থেকে মূলত বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে এই অধ্যায় থেকে বা এই বাস্তব সংখ্যা থেকে অনেক ধরনের কোয়েশ্চেন কিন্তু আসতে দেখা যায়। তো মূলত আজকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো। তো যেমন মানব সভ্যতা যেমন প্রাচীন, তেমনি এই তো সংখ্যার ইতিহাসটাও কিন্তু অনেকটা প্রাচীন কিন্তু। এই সংখ্যা তোমার প্রায় বলতে গেলে প্রায় ২০০, ২,০০০ বা ৩,০০০ বছর আগে এগুলা উদ্ভব হয়েছিল প্রাচীন মিশরীয়দের মধ্যেই কিন্তু। ঠিক আছে? তো যাই হোক আমরা ঐদিক যাবো না ইতিহাস সম্পর্কে। আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো। তো সংখ্যা মূলত ২ প্রকার ভাইয়া। তো একটা হলো কি বাস্তব সংখ্যা, আরেকটা অবাস্তব সংখ্যা। এই সংখ্যাটা মূলত কয় প্রকার? ২ প্রকার। একটা বাস্তব সংখ্যা, আরেকটা ভাই কি অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা। তো আমরা ক্লাস 9-10 এ বাস্তব সংখ্যা সম্পর্কে জানবো। আর ইন্টারমিডিয়েটে গেলে অবাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা খুব ভালো মতো জানবা। ওখানে একটা চ্যাপ্টার আছে। তো বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যেটা আমরা মনে করতেছি যে আমরা বাস্তবে যে মানগুলো পাবো, সেগুলোকে আমরা কি বলবো ভাইয়া? বাস্তব সংখ্যা বলবো। আর অবাস্তব সংখ্যা যেগুলো আমরা বাস্তবে পাবো না, সেগুলোকে বলবো কি আমরা অবাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা সম্পর্কে তো আমরা জানবোই। তো অবাস্তব সংখ্যা হলো আসলে কেমন দেখতে? ধরো রুটের ভিতর -3 বা রুটের ভিতর মাইনাস যেকোনো একটা সংখ্যা থাকলে এই মানগুলো কি পাবো আমরা? অবাস্তব পাবো বা এগুলোর কোনো ভ্যালু আমরা বাস্তবে পাবো না। তারপরে আছে কি ভাই? কোনো কিছু ভাগ যদি 0 বা 2 ভাগ 0 এগুলো যখন আমরা ক্যালকুলেটরে দিব, তখন এগুলোর কোনো মান কিন্তু আমরা ভাই পাবো না। তো এই যে x ভাগ 0 বা কোনো কিছু ভাগ 0 এটা সমান আসলে ইনফিনিটিভ আসে। এই জিনিসটা উদ্ভাবন করছিল বা আবিষ্কার করছিল স্যার ল্যাগ্রাঞ্জ। উনার সম্পর্কে তোমরা পরিসংখ্যানে খুব ভালো মতো জানবা। ইন্টারমিডিয়েটে বা আ অনার্স লেভেলে গেলে তোমরা খুব ভালো মতো জানবা, হ্যাঁ? তো আসলে আজকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করব। তো বাস্তব সংখ্যা দেখো, বাস্তব সংখ্যা, ঠিক আছে? ওকে। তো বাস্তব সংখ্যা হলোটা কি ভাই? সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা। সকল এবং অমূলদ সংখ্যাকে বলবো কি ভাই আমরা? বাস্তব সংখ্যা। তো এখন কথা হলো কি মূলদ এবং অমূলদ সংখ্যাটা কি? দেখো বিষয়টা কি যে সকল সংখ্যাকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো, সে সকল সংখ্যাকে আমরা বলবো কি? মূলদ সংখ্যা। যেখানে q এর মানটা কি ভাইয়া? কখনো শূন্য হতে পারবে না। যদি q এর মান ধরো, p এর মান ধরলাম কি 1 এবং q এর মান যদি শূন্য ধরি তখন ক্যালকুলেটরে যখন বসাবো তখন দেখবা কি ইনফিনিটিভ চলে আসবে। এজন্য কি আমরা কখনো q এর মানটা শূন্য বসাতে পারবো না। এবং এখানে আরেকটা ভাবে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি সেটা কি সকল আ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকেও আমরা বলতে পারি কি ভাইয়া? মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যাকেও আমরা কি বলতে পারি ভাইয়া? মূলদ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা বলতে আসলে কি বুঝাচ্ছে? তো পূর্ণ সংখ্যা বলতে বুঝাচ্ছে কি ভাইয়া? সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা বলবো কি? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাটা কি ভাই? সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো ভাইয়া? পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাই? আচ্ছা। তো এখন দেখো সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলবো কি আমরা? পূর্ণ সংখ্যা। সেগুলা কেমন দেখতে ভাইয়া? -2, -1
তারপর 0, তারপর 1 +1 +2 +3, এই সকল সংখ্যাকে বলবো কি আমরা পূর্ণ সংখ্যা। এরপর যে জিনিসটা আছে ভাইয়া ভগ্নাংশ। তো ভগ্নাংশ বিষয়টা কি? যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, সে সকল সংখ্যাকে আমরা বলবো কি ভাই? ভগ্নাংশ। p/q আকারে। যেমন p/q আকারে বলতে বোঝাচ্ছে কি ভাই এখানে? p/q হতে পারে কি 1/3, 1/5, এগুলো কি ভাইয়া? ভগ্নাংশ, হ্যাঁ? আর এই p/q টা হবে কি? অবশ্যই একটা সহমৌলিক সংখ্যা। p এবং q হবে কি ভাইয়া? p ও q হবে সহমৌলিক। আশা করি তোমরা সহমৌলিক বিষয়টা বোঝো। তারপর আমি একটু বলতেছি যে সহমৌলিক বিষয়টা কি। আচ্ছা, তো আমি এখানে দুটো সংখ্যা নিই। সহমৌলিক হতে হলে অবশ্যই এক জোড়া সংখ্যা হতে হবে। তো আমি এখানে ধরো 2 এবং 8 নিই, ঠিক আছে? তো অবশ্যই আমরা তো উৎপাদক বের করতে জানি, তাই না? তো 2 এর উৎপাদক কি হবে ভাইয়া? 1 এবং 2, ঠিক আছে? তো তারপর 8 এর উৎপাদকগুলো কি হচ্ছে ভাইয়া? 1, 2 এবং 8। তো এদের মধ্যে কমন উপাদান আছে তো, ঠিক আছে? তো কমন উপাদান কি ভাই? কমন সংখ্যা 1, 1 এবং 1, এখানে কমন আছে কিন্তু 1, ঠিক আছে? কমন উৎপাদক কি আছে ভাইয়া? 1 আছে। এরপরও কি আছে? 2 আছে। তার মানে কি এখানে কমন উৎপাদক কয়টা পেলাম ভাই? 2টি। এই এক জোড়া সংখ্যার মধ্যে কমন উৎপাদক পেলাম কয়টি ভাইয়া? 2টি। যদি কমন উৎপাদক যদি একের অধিক থাকে, তখন তারা কখনো সহমৌলিক হবে না। আমি আবারও বলতেছি, 2টি সংখ্যার মধ্যে যদি উৎপাদক একের অধিক হয়, মানে 1 বাদে যদি অধিক 1 বাদে যদি আরো একটা উৎপাদক হয়, মানে আরো একটা উৎপাদক বলতে এর মধ্যে একটা, এর মধ্যে আরেকটা উৎপাদক, আর দুটো উৎপাদকই যদি সেম হয়, যেমন 2, এখানেও 2, মানে দুটো উৎপাদক সেম হয়েছে না, তাহলে এটা সহমৌলিক নয়। উৎপাদক সেম হলে, উৎপাদক সেম হলে সহমৌলিক নয়, ঠিক আছে ভাইয়া? সহমৌলিক নয়। তাহলে কারা সহমৌলিক ভাই? ধরো এখানে আমি এই যে 1 আর 3 নিই, হ্যাঁ? আর 1 আর, আচ্ছা আমি আগে 1 এবং কত ভাইয়া? 3 নিই। তো 1 এর তো উৎপাদক তো একটা জানি, সেটা হলো 1, ঠিক আছে? দেন 3, এটার উৎপাদক কি হবে ভাইয়া? 1 এবং 3। দেখো তো এখানে 1 বাদে কি আর কোনো কমন উৎপাদক আছে কি? নাই কিন্তু। না থাকলে সেটা হবে কি? তারা পরস্পরে সহমৌলিক। দেখো 1 বাদে আর কোনো কমন উৎপাদক নেই, ঠিক আছে ভাইয়া? কমন উৎপাদক নেই। তাহলে এরা পরস্পরে সহমৌলিক। তাহলে পরস্পরে কি ভাইয়া? সহমৌলিক। ওকে। তো আশা করি তোমরা সহমৌলিক বিষয়টা বুঝতে পারছো। এরপরও হয়তো তোমরা আরো বেশি ভালো জানো ভাইয়া। ওকে। তো এরপরে দেখো আমরা পূর্ণ সংখ্যাকে আরো দুই ভাগে ভাগ করতে পারি। এই পূর্ণ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা কি ভাইয়া? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো? ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি, হ্যাঁ? তো ওই বিষয়টা আমরা পরে জানি। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর পূর্ণ সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করব। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কাদেরকে বলবো ভাইয়া? শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়
সকল সংখ্যাকে বলবো কি আমরা, শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলবো কি আমরা পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাই? তো শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো কি সংখ্যা ভাই? দেখো 1, 2, 3, 4, 5, সেই সব সংখ্যাকে আমরা কি বলবো ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি ভাই? শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট সেসব সংখ্যাগুলোকে আমরা বলবো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন আছে কি ভাই? -3, -2, -1। আচ্ছা, তো এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি ভাই? ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো আমরা একটু সংখ্যা রেখার দিক তাকাই ভাই। আচ্ছা, সংখ্যা রেখায় এখানে শূন্য থাকবে, এখানে থাকবে। আচ্ছা, সংখ্যা রেখাটা এমন হবে। তো এখানে +1, +2, +3, দেন এটা -1, -2, -3। ওকে, তো শূন্য থেকে বড় সকল সংখ্যাগুলোকে আমরা বলবো কি ভাইয়া? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাই? তো এবং শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলবো কি আমরা এগুলোকে বলবো কি আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য থেকে ছোট যেসব সংখ্যাগুলো আছে ওগুলাকে বলবো কি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে ভাই? তো শূন্য সহ যখন সবগুলো সংখ্যাকে নিব, তখন সেই সব সংখ্যাকে বলবো কি আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি ভাই? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলবো কি আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল সংখ্যাকে বলবো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর অঋণাত্মকটা কি ভাই? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলবো কি আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো এরপর এরপর আচ্ছা, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার কি করতে পারি? দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা কি ভাই? মৌলিক সংখ্যা, আর একটি কি যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাটা কি ভাই? তো আশা করি তোমরা এই জিনিসগুলো জানো হয়তোবা। মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যাটা কি ভাই? ধরো যে কোন একটি সংখ্যা নিলাম, ওই যে সংখ্যাটা নিলাম ওই সংখ্যার উৎপাদক 1 এবং যে সংখ্যা নিলাম ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। সেসব সংখ্যাগুলোকে বলবো কি আমরা মৌলিক সংখ্যা। ধরো আহ 2, 5, 7, আমি তিনটি সংখ্যা নিলাম। হ্যাঁ, এখন দেখি এই সংখ্যাগুলো কি মৌলিক কি যৌগিক। তো মৌলিক সংখ্যার ডেফিনেশন অনুযায়ী আমরা কি পাই যে 1 এবং ওই সংখ্যা ব্যতীত, কোন সংখ্যা পাই? যে সংখ্যাগুলো নিলাম ওই সংখ্যা ব্যতীত যদি আর কোনো গুণনীয়ক না থাকে তখন সেগুলোকে বলবো কি আমরা মৌলিক সংখ্যা। তো 2 এর গুণনীয়ক কি কি ভাই? 1 এবং 2, আর তো কোনো গুণনীয়ক নেই। দেন 5 এর তো 1 এবং 5, এই দুটা সংখ্যা বাদে 7 এরও তো কি 1 এবং 7। তো যে তিনটি সংখ্যা নিলাম এই তিনটি সংখ্যার দেখো ভাই 1 মানে দুইটি মানে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক আমরা পাবো না। ঠিক আছে ভাই? যদি না পাই তাহলে ওই সংখ্যাগুলোকে বলবো কি আমরা মৌলিক সংখ্যা। তখন ওই সংখ্যাগুলোকে বলবো কি আমরা মৌলিক সংখ্যা। দেন এই মৌলিক সংখ্যা বাদে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে বলবো কি আমরা যৌগিক সংখ্যা। এবং মনে রাখবা যে 2 হলো সবচেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একমাত্র জোড় মৌলিক সংখ্যা। একমাত্র কি ভাই? জোড় মৌলিক সংখ্যা। তো আশা করি বুঝতে পারছো। এবং এই মৌলিক সংখ্যা বাদে যতগুলো সংখ্যা আছে সবগুলো কি ভাই? যৌগিক সংখ্যা। ঠিক আছে ভাই? সবগুলো কি যৌগিক সংখ্যা।
তো এখন আমরা মূলদ সংখ্যা মূলত বুঝতে পারছি, দেন এখন আমরা একটু অমূলদ সংখ্যা সম্পর্কে জানবো। তো আশা করি এগুলো বুঝতে পারলে অমূলদ সংখ্যা তোমরা মোটামুটি বুঝতে পারবা। Okay. তো এখন আমরা দেখবো ভাই কি অমূলদ সংখ্যা। তো আচ্ছা, অমূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যাটা কি ভাই, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতাম, আর সেটাকে বলতাম কি ভাই আমরা মূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা তার বিপরীত, ঠিক আছে ভাই, এটাকে আমরা পি বাই কিউ আকারে কখনো প্রকাশ করতে পারবো না। পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, প্রকাশ করতে পারবো না। তো এখন দেখো পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো না, যেমন ধরো ভাই যে পাই, আচ্ছা এখানে আরেকটা আমরা পয়েন্ট দিতে পারি, সেটা কি ভাই, অসীম আবৃত দশমিক ভগ্নাংশকেও আমরা কি বলতে পারি ভাই, অম্লদ সংখ্যা বলতে পারি। তো অসীম আবৃত দশমিক জিনিসটা কি আমরা বুঝাচ্ছি, তারপরে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না কোনগুলোকে, সেটা আমরা দেখবো এখন। ধরো ভাই যে আমি একটা দশমিক সংখ্যা নিলাম, দেখো 3.215। তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে নিয়ে যাব, আশা করি তোমরা সবাই জানো যে এই রাশিটাকে আমি লিখি আগে, 3 পয়েন্ট, পয়েন্ট তুলে দিই, 32125। তো দশমিক তুলে দেবো তাই না, তো দশমিকের জন্য আমরা এখানে এক নিয়ে নিয়ে আসবো, দেন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে ভাই, 1 2 3 4। তো এখানে কয়টা সংখ্যা হবে ভাইয়া, চারটা সংখ্যা হবে, বুঝতে পারছো? তো এটাকে আমরা, আর যে সংখ্যাটা আমরা লিখলাম এটা অবশ্যই কি ভাই, মূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি, পি বাই কিউ আকারে লিখতে পারছি, এবং কিউ এর মানটা অবশ্যই দেখো তো শূন্য কিন্তু হয়নি, শূন্য হয়েছে কি, শূন্য কিন্তু হয়নি। তো এটা একটা মূলদ সংখ্যা। আবার যদি আমি আরেকটা সংখ্যা নিয়ে দিই, দেখো ভাই 3.1416, 3.1416। তো এটা কিন্তু আমরা জানি এটা পায়ের মান, কিন্তু এই মানটা কিন্তু চলতেই আসছে, কিন্তু চলতে আসছে না। তো চলতে থাকলে দেখো এই রাশিটাকে তুমি কি কোনোভাবে কি দশমিক মানে সাধারণ ভগ্নাংশে কি নিয়ে আসতে পারবা, নিয়ে আসতে পারবা না কিন্তু। যদি এইভাবে লেখো 3.14, এর পয়েন্ট আমরা তুলে দিলাম 31416। ওকে, তো এরপর তো আরো সংখ্যা আছে তাই না, তারপরে দশমিক ধরলাম, লিখলা তুমি, কিন্তু এই দশমিকের জন্য ধরলাম ওয়ান লিখবা, দেন এরপরে তুমি কতগুলো শূন্য দেবো তুমি কি জানো, জানতা না কিন্তু। তো এরপর কতগুলো সংখ্যা তুমি কি জানো, তো জানো না কিন্তু। তো এটাকে বলবো কি আমরা অমূলদ সংখ্যা। আর অসীম আবৃত দশমিক সংখ্যা ভগ্নাংশ বলতে কি বোঝায়, অসীম আবৃত। তো ধরো আমি একটা সংখ্যা নিলাম 3.1416, চলতে আছে মনে করো। তো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে কি, যে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকবে কি ভাই, অসীম আবৃত বলতে কি বোঝাচ্ছে কি, দশমিকের পরে অনেকগুলো সংখ্যা থাকবে, কতগুলো সংখ্যা আমরা জানি না, এবং ওই সংখ্যাগুলো কিন্তু আবার পুনরাবৃত্ত হবে না, এবং ওই সংখ্যাকে বলবো কি আমরা কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তো এখন আমরা ভগ্নাংশ সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা ভগ্নাংশ সম্পর্কে জানো, তারপরে একটু আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করতে, হয়তো বা অনেকে অনেক কিছু জানে না, ঠিক আছে? তো ভগ্নাংশ বিষয়টা কি, ভগ্নাংশ, ঠিক আছে ভাই। তো ভগ্নাংশকে আমি দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা কি সাধারণ ভগ্নাংশ, আর একটা কি ভাই দশমিক ভগ্নাংশ। সাধারণ, আর একটা কি ভাই দশমিক, ঠিক আছে ভাই, দশমিক। তো সাধারণ ভগ্নাংশকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, একটা কি ভাই
প্রকৃত ভগ্নাংশ, দেন আরেকটা কি ভাই, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটা লব হবে কি ভাইয়া, ছোট। লব হবে কি ছোট। লব হবে কি ছোট, এবং হর হবে কি ভাইয়া, বড়। ঠিক আছে ভাই। তো লব ছোট এবং হর বড়, আশা করি তোমরা এটা বুঝতেছো। লবের মান, লব ছোট মানে কি বোঝাচ্ছে ভাইয়া, লব যদি হয়, মনে মনে করো লব হলো 5, তাহলে হর হবে কত ভাই, 6। যদি লব হয় 7, হর হবে কত ভাইয়া, 8। এর মানে কি বুঝলাম, মানে কি লবের চাইতে হরটা হবে কি ভাইয়া, বড়। তাহলে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি, হ্যাঁ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি ভাই, এটা হবে লব হবে কি বড়, লব বড়, এবং হর হবে কি ভাইয়া, ছোট। হর হবে কি ছোট। তাহলে কি কেমন দেখতে সেটা, লব বড় ধরো 5, দেন হর কত হতে পারে, 4। মানে লব থেকে হরটা হবে কি ছোট, দেন 2, আর নিচে ধরো 1। তো এটাই কি একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে। তো এখন দেখো ভাই, আচ্ছা, দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সসীম, সসীম, আরেকটা কি ভাই, অসীম। অসীম দশমিক ভগ্নাংশ, একটা কি ভাই, অসীম দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ বলতে বোঝাচ্ছি কি ভাই, যে দশমিক বিন্দুর পর কতগুলো সংখ্যা থাকবে সেটা আমরা জানতে পারবো। ধরো 3.123, তো দশমিক ঘরের পর তিনটি সংখ্যা আছে, সেটা আমরা বুঝতে পারতেছি, তাই না? তো এটাকে বলবো কি আমরা সসীম। আর অসীম দশমিক, এখানে আবৃত্তি কথা লিখলে ভালো হয়। আচ্ছা, অসীম দশমিক আবৃত ভগ্নাংশটা কি ভাই, যেটা দশমিক বিন্দুর পর যে কতগুলো সংখ্যা আছে সেটা আমরা জানতে পারি না, এবং সংখ্যা এবং যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কি হবে ভাইয়া, আবার পুনরাবৃত্ত হবে। দেখো কেমন সেটা, 3.121, 121, 121। ঠিক আছে ভাই। তো অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। তো যে এই দশমিক বিন্দুর পর কতগুলো সংখ্যা আছে আমরা জানি না, কিন্তু এটা কিন্তু চলতে আছে না। তো এবং যে সংখ্যাগুলো চলতে আসে সেই সংখ্যাগুলো আবার পুনরাবৃত্ত হচ্ছে। তো এটাকে আমরা বলতে পারি কি অসীম দশমিক আবৃত ভগ্নাংশ। ঠিক আছে। তো এখানে আরো কিছু কথা আছে, দেখো এই অসীম দশমিক আবৃত ভগ্নাংশ যেটা লিখলাম, এই জিনিসটাকে আমরা আরো অন্য উপায়েও লিখতে পারি। দেখো, যে যে জিনিসগুলো পুনরাবৃত্ত হয়েছে, এখানে দশমিক বিন্দু পর যে জিনিসটা পুনরাবৃত্ত হচ্ছে সেটাকে আমরা পৌনঃপুনিকের মাধ্যমে প্রকাশ করতে পারি। সো পৌনঃপুনিক বিষয়টা কি, যে উপরে আমরা একটা ফোঁটা দেবো, ডাবল ফোঁটা দেবো, হ্যাঁ। যদি একাধিক সংখ্যা থাকে বা একটি সংখ্যা থাকে, একটি সংখ্যা পুনরাবৃত্ত হলে তখন সেক্ষেত্রে আমরা একটা ফোঁটা দিলে হবে। আচ্ছা, সেটা কেমন দেখতে দেখো, 3. যেটা আছে লিখলাম, এখানে কি পুনরাবৃত্তি হচ্ছে ভাই, এই যে 121, 121, 121, এটা কি হচ্ছে ভাইয়া, পুনরাবৃত্তি হচ্ছে, তাই না? তো 121 আমরা লিখবো। তো যে জিনিসটা পুনরাবৃত্ত হচ্ছিল তার প্রথম সংখ্যার উপরে এরকম একটা ফোঁটা দেবো, দেন এখানে আমরা একটা ফোঁটা দেবো। তো এটা আমরা পৌনঃপুনিক বিন্দুর মাধ্যমে এটা আমরা প্রকাশ করলাম। ঠিক আছে ভাই। দেখো ভাই, আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে লেখার নিয়ম আমরা দেখবো। আবৃত দশমিক ভগ্নাংশকে লেখার নিয়ম, আবৃত তো আবৃত দশমিক ভগ্নাংশ লেখার নিয়মটা হলো কিভাবে, যে দশমিক বিন্দুর পর যে অংশটা বারবার আসতেছে সেটাকে, বা বারবার আসতেছে বা পুনরাবৃত্ত হচ্ছে সংখ্যাটা, সেটাকে বলবো কি আমরা আহ আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে। দশমিক
বিন্দু দশমিক বিন্দু পর সংখ্যা পুনরাবৃত্ত বা বারবার আসাকে সংখ্যার পুনরাবৃত্ত বা বারবার আসাকে সেটাকে বলবো কি আমরা আবৃত। আর অনাবৃত বিষয়টা কি ভাই? অনাবৃতটা হলো কি যে দশমিক বিন্দুর পর বারবার যে সংখ্যাটা আসতেছে ওই সংখ্যা বাদে যে সংখ্যাটা থাকবে বা যে সংখ্যাগুলো থাকবে সেটাকে বলবো কি আমি অনাবৃত সংখ্যা। বা পুনরাবৃত্ত হওয়ার পরে দেখে দিই, পুনরাবৃত্ত হওয়ার পর যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেটাকে বলবো কি ভাই আমরা অনাবৃত সংখ্যা। তো আমি একটা সংখ্যা নিলাম যে 5.23, তারপর 451, 451, 45, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো যে আচ্ছা এটাকে আমরা আবৃত মানে আগে পৌনঃপুনিক বিন্দু দিই, হ্যাঁ। দেখো 5. এখানে আবৃত কে ভাই? আবৃত যে সংখ্যাগুলো বারবার তোমার আসতেছে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি আবৃত। তো এই আবৃতকে আমরা এখন পৌনঃপুনিক বিন্দু দিয়ে প্রকাশ করি আগে। 5.23। তো পৌনঃপুনিক দেওয়ার নিয়ম কি? যে সংখ্যাগুলো বারবার আসতেছে তার প্রথম সংখ্যার উপর আগে আমরা কি দেবো? একটা পৌনঃপুনিক দেবো, দেন লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটার উপর আমরা একটা কি ভাইয়া পৌনঃপুনিক দেবো, ঠিক আছে। তো যে সংখ্যাটা বারবার আসতেছিল সেটাকে বলবো কি আমরা আবৃত। কি বলবো সেটা কি ভাইয়া? আবৃত। সেটাকে বলবো কি আমরা আবৃত। এবং যে সংখ্যাগুলো অবশিষ্ট রয়েছে এগুলোকে বলবো কি আমরা অনাবৃত। কি বলবো ভাইয়া? অনাবৃত। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে ভাই। এখান থেকে মনে করো ভাই আমরা আরো দুইটা জিনিস শিখবো। সেই দুইটা জিনিস হলো কি ভাইয়া? মিশ্র পৌনঃপুনিক, আরেকটা হলো কি ভাইয়া? বিশুদ্ধ পৌনঃপুনিক। তো আগে আমরা বিশুদ্ধ পৌনঃপুনিকটাই দেখি। পৌনঃপুনিক, আরেকটা কি আছে ভাইয়া? মিশ্র পৌনঃপুনিক। মিশ্র পৌনঃপুনিক। তো আমরা এটা সহজভাবে যদি শিখতে যাই তাহলে দেখো একদম ইজি ভাই, এখানে আর কোনো ক্রিটিক্যাল কিছু নেই অধ্যায়ে। তো জাস্ট সংখ্যা নিয়ে একটু আলোচনা, আর কিছু না। তো বিশুদ্ধ পৌনঃপুনিকটা কি ভাই? যে এই তো আবৃত যে অংশটা ছিল, ঠিক আছে ভাই। এই তো মনে করো যে ধরো আমি এই সংখ্যাটা লিখি 5.2345। তো ধরো যে এই সংখ্যার আবৃত অংশ কোনটা ভাই? 45। আবৃত অংশ বাদে যদি আর কোনো সংখ্যা থাকে, তখন সেটাকে বলবো কি আমরা মিশ্র পণিত। আবৃত অংশ ছাড়াও দশমিক বিন্দুর পরে কিন্তু আরো দুটি সংখ্যা থাক বা একটা সংখ্যা থাক, যেটাই থাক, যদি থাকে তখন সেটাকে বলবো কি আমরা মিশ্র পৌনঃপুনিক। কিভাবে বলবো ভাইয়া? মিশ্র পৌনঃপুনিক। তো বিষয়টা আমি আরেকবার বলি যে এই যে আবৃত অংশ ছাড়া মানে দশমিক বিন্দুর পর তো সংখ্যা আরো থাকে, তাই না? তো আরো থাকুক, যেটাই থাকুক, মানে আবৃত অংশ ছাড়া যদি এক্সট্রা যদি কোনো সংখ্যা থাকে তখন সেটাকে বলবো কি আমরা মিশ্র পৌনঃপুনিক। আর বিশুদ্ধ পৌনঃপুনিক কি ভাই? দেখো যে 5.23 বা এরকম কিছু আছে, ঠিক আছে ভাই, এরকম কিছু একটা আছে। তো এখানে কি মানে দশমিক পরে কি আবৃত অংশ ছাড়া আর কি অন্য কোনো সংখ্যা আছে? সংখ্যা নাই কিন্তু। তখন সেটাকে বলবো কি? তখন এই যে পুরো সংখ্যাটাকে বলবো কি আমরা বিশুদ্ধ পৌনঃপুনিক। বিশুদ্ধ পৌনঃপুনিক, ঠিক আছে ভাই। বিশুদ্ধ পৌনঃপুনিক। ওকে। তো
আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। আচ্ছা, তো আমরা আরেকটা টপিকসে যাই এখন। তো আমাদের নেক্সট যে টপিকসটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তো আমি ফার্স্টে একটা আবৃত দশমিক ভগ্নাংশ লিখি, যে 4.53217, যে কোনো একটা সংখ্যা নিলাম। তো এটার উপরে পৌনঃপুনিক, দেন এটার উপর পৌনঃপুনিক আছে, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তো সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হলে অবশ্যই ফার্স্টে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে কি, যে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা ফার্স্টে লিখবো। তো লিখি 45321 ঠিক আছে। লেখার পর আমরা একটা বিয়োগ চিহ্ন দেব। দেওয়ার পর যে যে সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক নাই, সে যে সংখ্যাগুলোর উপর পৌনঃপুনিক নাই, কারো কারো উপর ভাই 217 বাদে 453 উপর কি পৌনঃপুনিক নাই। তো যেগুলোর উপর পৌনঃপুনিক নাই সেগুলো আমরা এখানে লিখবো। বুঝতে পারছো? হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেন হরে কি হবে, হরে যে যে কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে সেই কয়টা সংখ্যার জন্য 9 আসবে। কয়টা আসবে ভাই? 9 আসবে। তো তিনটার উপর পৌনঃপুনিক আছে, মানে 217 মানে কি তিনটার উপরে আছে কিন্তু ভাই, কিন্তু দেওয়ার নিয়ম ফার্স্টেরটা এবং লাস্টেরটা, এবং 1 এর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে। তো এটা নিয়ম কি ভাই, 2 এর উপর এবং 7 এর উপরেই দেবো, মানে প্রথম এবং লাস্টেরটার উপরে আমরা পৌনঃপুনিক দেবো। যদি মাঝে যদি আরো সংখ্যা থাকে তখন কি ভাই, যদি এরকম যে থাকে তখন 2189, তো এরকম থাকলে, এরকম আছে, তো এরকম থাকলেও বোঝাচ্ছে কি ভাই সবগুলোর উপরে কি পৌনঃপুনিক আছে, 1 এবং 8 এর উপরও পৌনঃপুনিক আছে। তো এখানে পৌনঃপুনিক আছে কয়টার উপর ভাই? তিনটার উপর। তো আমরা তিনটা 9 লিখবো। দেন দশমিক বিন্দুর পর পৌনঃপুনিক নাই কয়টার উপর, সেই কয়টার সংখ্যার জন্য আমরা নিব কি 0। তো এখানে দশমিক বিন্দুর পরে দুইটার উপর কি নাই ভাই? পৌনঃপুনিক নাই। তো এই দুইটা সংখ্যার জন্য আমরা কি নেবো এখানে? দুইটা 0 নেবো। তো ওটা যখন ক্যালকুলেটরে বসাবার দেন যে সংখ্যাটা আসবে কি ভাই, ওইটা হবে কি আনসার। তো এখান থেকে মূলত এমসিকিউটা বেশি আসতে দেখা যায়। তো আশা করি আজকে ওভারঅল সবকিছু তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো সেক্ষেত্রে কমেন্টে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই।